আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্য সূচনা। লিখনীতে ইনশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। ইনজেকশনটা নেওয়ার সম্পূর্ণ হতেই ঋতু যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ যে ভয়টা বুকের মধ্যে চেপে রেখেছিল, ইনজেকশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেটাও অবসর হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশ ফিরে তাকাতেই দেখলো রাফি তার অবস্থা দেখে মিটমিট করে হাসছে। ঋতু দুহাত কোলের উপর রেখে রাফির দিকে কটমট করে তাকিয়ে বলল, আপনি হাসছেন কি কারণে? মুহূর্তেই রাফির মুখের হাসি উধাও হয়ে গেল। সে গম্ভীর মুখে ঋতুর দিকে তাকিয়ে বলল, আমার মুখ, আমি হাসবো নাকি কাঁদবো সেটা একান্তই আমার সিদ্ধান্ত। তুমি বলার কে? রাফির কথায় ঋতু শুধু মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। লোকটার সঙ্গে কথা বলাই মুশকিল। এরই মধ্যে ডাক্তার এসে জানালো, আপাতত চিন্তার তেমন কোনো কারণ নেই। চাইলে তারা হাসপাতালের বিল পরিশোধ করে বাড়ি ফিরে যেতে পারে। কথাটা শুনে ঋতু বেড থেকে নামতেই উদ্যত হতেই হঠাৎ ওর মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে মুহূর্তের জন্য সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। শরীরটা সামনের দিকে হেলে পড়তে নিতেই রাফি দ্রুত এগিয়ে এসে তার বাহু শক্ত করে ধরে ফেলল। রাফি তাৎক্ষণিকভাবে বলল, আস্তে ধীরে নামো, এমনিতেই ঝামেলার শেষ নেই, তার উপর এখন যদি আবার পরে গিয়ে নতুন কোনো ঝামেলা বাঁধাও সেটা আমি চাই না। ঋতু কোনো উত্তর দিল না, চুপচাপ রাফির হাতের সাহায্যে ধীরে ধীরে নিচে নামলো। কিছুক্ষণ পর ডাক্তার তাদের রিপোর্টগুলো দেখে জানালেন ঋতুর শরীরটা কিছুটা দুর্বল, তাই তাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। পাশাপাশি অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না এবং যতটা সম্ভব চিন্তামুক্ত ও স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। ডাক্তারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে দুজনই হাসপাতালের বিল কাউন্টারের দিকে এগিয়ে গেল। ঋতু ব্যাগ থেকে টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে, তার আগেই রাফি কাউন্টারে টাকা দিয়ে দিল। বিষয়টা বুঝতে পেরে ঋতু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে হাসপাতালে এনেছেন, তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি বিলটা তো দিতে পারতাম। আপনাকে কে দিতে বলেছে? রাফি তখন ফোনে অন্য একজনকে মেসেজ পাঠাতে ব্যস্ত। ঋতুর কথার দিকে খুব একটা মনোযোগ না দিয়ে অন্যদিকে তাকিয়েই স্বাভাবিক গলায় বলল, আমার কাছে মনে হয়েছে বিলটা আমারই দেওয়া উচিত, তাই আমি দিয়েছি। ঋতু কিছুটা বিরক্ত হয়ে বলল, তবুও ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। রাফি এবার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে ঋতুর দিকে তাকালো। ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটিয়ে পড়ল, তোমার ভালো লাগা বা না লাগায় আমার কিছু যায় আসে না। ঋতু মুহূর্তের জন্য থমকে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, তা ঠিক, কিন্তু আপনি আমাকে হেল্প করেছেন, আর সেজন্য আপনাকে একটা কথা বলতে চাই। হাসপাতাল থেকে বেরিয়ে দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। হাসপাতালের ব্যস্ত করিডোর পেরিয়ে বাইরে আসতে রাফি ঋতুর দিকে তাকিয়ে বলল, কি বলতে চাও? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। রাফির এমন তাড়া দেওয়া স্বভাবটা ঋতুর একদমই পছন্দ হলো না। সে দ্রুত ভুরু কুঁচকে বলল, এক্সকিউজ মি, আমার হাতেও সময় নেই। আপনার কি মনে হয় আমি ফ্রি নাকি? রাফি এবার বাঁকা চোখে ঋতুর দিকে তাকালো। তবে রাফি কিছু বলার আগেই ঋতুর গলার স্বর কিছুটা নরম হয়ে গেল। সে হাসপাতালের পাশের একটি ক্যাফের দিকে ইশারা করে বলল, ওই যে পাশের ক্যাফেটা দেখছেন, ওখানে একটু আমার সঙ্গে চলুন। রাফি এবার ক্যাফেটার দিকে তাকিয়ে আবার ঋতুর দিকে তাকালো। আমার হাতে এখন সময় নেই। ঋতু সঙ্গে সঙ্গে তার হাত তুলে 5টি আঙ্গুল দেখিয়ে বলল, মাত্র 5 মিনিটের জন্য। রাফি কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে রইল। মেয়েটার অনুরোধের ভঙ্গিটা দেখে শেষ পর্যন্ত আর না গিয়ে পারল না। গম্ভীর মুখে বলল, শুধুমাত্র 5 মিনিট। রাফি আর ঋতু দুজনে একটি টেবিল বুক করে মুখোমুখি বসে আছে। ঋতুর দুটো কফির অর্ডার করেছে। কিছুক্ষণ নীরব থাকার পর এবার কিছুটা নরম গলায় ঋতু বলল, কিছুদিন আগে যখন আপনি আমাদের বাড়িতে এসেছিলেন। ঋতু আর কিছু বলার আগেই রাফি তার মাথা নেড়ে নিয়ে বলল, ও আচ্ছা, তুমি আমাকে সরি বলতে চাইছো? ঋতু ভ্রু কুঁচকে রাফির দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি যখন আমাদের বাড়িতে এসেছিলেন সেই দিন আমি আপনার সঙ্গে যেরকম ব্যবহার করেছিলাম তার জন্য আমি আপনাকে কখনোই সরি বলবো না, কারণ সেই দিন দোষ আপনারও ছিল। যদি সরি বলিও সেটা শুধু এই কারণে বলবো যে আমি আপনার খাবারে লবণ মিশিয়ে দিয়েছিলাম, আর সেটা আমি একদমই ঠিক করিনি। ঠিক তখনই একজন ওয়েটার এসে তাদের টেবিলে কফি সার্ভ করে চলে গেল। রাফি কিছু বলার আগে হঠাৎ তার কানে ভেসে এলো একটি চিরপরিচিত কণ্ঠস্বর,
কণ্ঠটি শুনে রাফি সেদিকে তাকালো, আর তাকাতেই দেখলো টিনা দাঁড়িয়ে আছে। টিনা প্রায় দৌড়ে রাফির কাছে এসে উদ্বিগ্ন গলায় বলল, রাফি, তুমি এখানে এই মেয়েটার সঙ্গে কি করছো? আর এই মেয়েটাই কে? টিনাকে দেখে এবং তার প্রশ্ন শুনে রাফির বিরক্ত যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। এমনিতেই একটা ঝামেলার মধ্যে আটকে আছে, তার উপর আবার এই উস্কো ঝামেলা এসে ঘাড়ে চাপিয়েছে। না জানি আজ সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল সে। সকাল থেকে একের পর এক ঝামেলা তার পিছুই ছাড়ছে না। ঋতু চুপচাপ বসে তাদের দুজনের কথোপকথন শুনছিল। অতঃপর নির্বিকার ভঙ্গিতে কফির কাপে চুমুক দিল। রাফি কোনো উত্তর না দেওয়ায় টিনা অবাক হয়ে বলল, কিছু বলছো না কেন রাফি? এই মেয়েটা কে? আর তুমি এখানে কি করছো? রাফি এবার সত্যি অতিষ্ঠ হয়ে গেল। বিরক্ত চোখে টিনার দিকে তাকিয়ে বলল, ও যেই হোক, সেটা তোমাকে বলতে আমার একদম ইচ্ছা করছে না টিনা। আর তুমি কি কানা, দেখতে পাচ্ছ না আমি কি করছি? এখানে বসে কফি খাচ্ছি। কথাটা বলে রাফি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চেয়ার ছেড়ে উঠে গেল। অতঃপর সুজা ক্যাফের ওয়াশরুমের দিকে চলে গেল। টিনা জানে রাফির মনের অবস্থা এই মুহূর্তে একদমই ভালো নয়। তার মেজাজগুলো ভীষণ খারাপ। তাই রাফির এমন অবস্থায় টিনা খুব একটা অবাক হলো না। বরং তার সব রাগ গিয়ে পড়লো সামনে বসে থাকা ঋতুর উপর। টিনা এবার ঋতুর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, আমি তোমার মতো মেয়েদের খুব ভালো করেই চিনি। ছেলেদের পকেটের টাকা দেখেই তাদের গলায় ঝুলে পড়ার জন্য তোমার যা খুশি তাই করতে পারো। ঋতু কোনো উত্তর দিল না। সে শুধু নির্বিকার দৃষ্টিতে সামনে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইল, যেন টিনার কথাগুলো তার কানে পৌঁছাচ্ছেই না। ঋতু এমন নির্লিপ্ত আচরণে টিনার রাগ আরো বেড়ে গেল। সে আবার আরো রাগান্বিত গলায় বলল, তুমি যে ছেলেটার উপর ইন্টারেস্ট নিচ্ছ, তার থেকে দূরত্ব বজায় রেখো। টিনার মুখের এমন কথা শুনে ঋতু হঠাৎ হেসে ফেলল। নিজের হাসিটা সামলাতে বেশ খানিকটা সময় লাগলো তার। অতঃপর কোনো মতে হাসি থামিয়ে বলল, কি? আমি ওই ছেলে মানে রাফির উপর ইন্টারেস্ট দেখাচ্ছি? তোমার আজে বাজে কথা বলা বন্ধ হলে একটু বাস্তবে ফিরে আসো। আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে আমি রাফির প্রতি ইন্টারেস্টেড হব? ঠিক তখনই রাফি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো টিনা সেখানে এখনো দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে তার বিরক্তি আরো চরম পর্যায়ে চলে গেল। কিন্তু পরক্ষণেই ঋতুর কণ্ঠস্বর তার কানে এলো। ঋতু টিনার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে জিজ্ঞেস করেছো আমি রাফির প্রতি ইন্টারেস্টেড কিনা? আমি তো একদম ইন্টারেস্টেড নই। কিন্তু তুমি যার প্রতি ইন্টারেস্টেড মানে রাফি, সে কি তোমার প্রতি একটু ইন্টারেস্টেড? ঋতু ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে যোগ করলো, আমার একটু মনে হচ্ছে না যে রাফি তোমার প্রতি ইন্টারেস্টেড। নিজের কথা শেষ করতেই ঋতু দেখলো রাফি ওদের দিকে এগিয়ে আসছে। তাই ঋতু টিনার দিকে তাকিয়ে খানিকটা নরম গলায় বলল, টিনা, রাফি তো চলে এসেছে। তুমি বরং রাফির সঙ্গে কিছুটা সময় কাটাও। তাহলেই হয়তো রাফি তোমার প্রতি কিছুটা হলেও ইন্টারেস্টেড হতে পারে। ঋতুর কথা শুনে টিনা রাগে ফুঁসতে লাগলো। কিছু একটা বলতে যাবে তার আগেই রাফিকে কাছে আসতে দেখে নিজের রাগটা মুহূর্তের মধ্যে সামলে নিল। রাফির সামনে নিজের ইমেজটা ভালো রাখার জন্য দ্রুত তার কাছে গিয়ে মিষ্টি হেসে বলল, রাফি, চলো আমরা একসঙ্গে বাসায় যাই। আমাদের দুজনকে একসঙ্গে দেখলে ফুপি অনেক খুশি হয়ে যাবে। এত কিছুর মাঝেও ঋতু কফির বিলটা পেমেন্ট করে দিল। অতঃপর আর এক মুহূর্ত সেখানে না থেকে চলে যেতে উদ্যত হলো। কিন্তু সে কয়েক পা এগোনোর আগেই রাফি এসে তার সামনে দাঁড়ালো। ঋতু, তোমার শরীর এমনিতেই ভীষণ খারাপ। আমার উচিত তোমাকে এখন বাড়ি পৌঁছে দেওয়া। রাফির কণ্ঠে আন্তরিকতা যেন ঋতুর একদম সহ্য হলো না। সে নির্লিপ্ত গলায় বলল, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তাৎক্ষণিক টিনা এসে রাফির এক বাহু আঁকড়ে ধরে বলল, রাফি, ও তো ঠিকই বলেছে, ও একাই চলে যাবে। তুমি বরং আমাকে নিয়ে বাসায় চলো। টিনার এমন আচরণ দেখে ঋতু আর দাঁড়ালো না। সে সেখান থেকে চলে যেতে নিলে রাফি আবার দ্রুত তার কাছে এসে নিচু গলায় বলল, ঋতু, দেখো, প্লিজ, আমি তোমাকে ড্রপ করে দিই। টিনা অনেক বেশি বিরক্তিত হলো। আমি আর এক মুহূর্ত এই মেয়েটার সামনে থাকতে চাইছি না। কথাটা বলে রাফি কোনো রকমে ঋতুকে সঙ্গে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়লো। ঋতু রাফির এমন কাণ্ডে একেবারে হতভম্ব। বাইরে এসে নিজের হাতটা রাফির হাত থেকে ছাড়িয়ে নিয়ে বিরক্তি গলায় বলল, আশ্চর্য,
ওকে আপনার বিরক্ত লাগছে, তো আমি কি করব? রাফি এবারও নিজের সিদ্ধান্তে অটল রইল এবং বলল, দেখো, তুমি এটা মানো আর নাই মানো, তুমি এখন অসুস্থ, তাই তোমাকে বাড়ি পৌঁছে দেওয়াটা ঠিক হবে, এটাই আমার উচিত। ওদের পিছন পিছন টিনা ওদের ক্যাফে থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাফি ইতিমধ্যেই ঋতুকে গাড়িতে বসিয়ে ফেলেছে। ঋতুকে ওভাবে তাড়াহুড়ো করে গাড়িতে তুলতে নিয়ে যাওয়া টিনা ভীষণ চটে গেল, কিন্তু ততক্ষণে গাড়ি চলতে শুরু করেছে। গাড়ি চলার সঙ্গে সঙ্গে জানালা দিয়ে আসা তাজা বাতাস ঋতুর মুখে এসে লাগতেই তার মনটা যেন খানিকটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ আগে টিনার কথা মনে পড়তে মুখে হালকা হাসি ফুটে উঠল। সে রাফির দিকে তাকিয়ে বলল, আমার ওই মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগছে। টিনার নাম শুনে রাফির মুখটা মুহূর্তে বিরক্তিতে কুঁচকে গেল। কেন? ওর জন্য খারাপ লাগার কি আছে? ঋতু একটু ভেবে বলল, খারাপ লাগার অনেক কারণ আছে, তবে একটা কথা বলুন তো, ওই টিনা নামের মেয়েটার মাথায় কি কোনো সমস্যা আছে? রাফি সঙ্গে সঙ্গে বলল, এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হয়, ওর মাথায় সমস্যা আছে। ঋতু এবার বেশ গম্ভীর মুখে বলল, তাহলে আসলেই ওর মাথায় সমস্যা আছে। ওর মাথায় সমস্যা আছে বলেই তো আপনার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। ঋতুর কথা শুনে রাফির কপাল কুঁচকে তার দিকে তাকালো। মানে, তুমি কি বলতে চাইছো? ঋতু একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, আরে, ও আপনাকে পছন্দ করে, এটাই কি যথেষ্ট কারণ নয় যে ওর মাথায় সমস্যা আছে? কথাটা শোনা মাত্রই রাফি আচমকাই বেশ জোরে ব্রেক কষল। হঠাৎ গাড়ি থেকে থেমে যাওয়ায় ঋতু সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ল। বিস্ময়িত চোখে রাফির দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, গাড়ি থামালেন কেন? রাফি কোনো উত্তর দিল না, খুব গম্ভীর মুখে বলল, বের বের হয়ে যাও আমার গাড়ি থেকে। ঋতু অবাক হয়ে বলল, মানে? রাফি এবার আরো কঠিন গলায় বলল, মানে এই মুহূর্তে আমার গাড়ি থেকে বের হয়ে যাও। ঋতু এবার রীতিমতো হতবুদ্ধি। আপনার মাথা ঠিক আছে? কিসব উল্টাপাল্টা কথা বলছেন? রাফি আর কোনো কথা না বলেই নিজেই সিট বেল্ট খুলে দিল, গাড়ি থেকে নেমে গেল। অতঃপর ঋতুর পাশের দরজাটা খুলে সিট বেল্ট নিজের হাতে খুলে দিল। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে। কেন বাংলা ভাষা বোঝো না? বলছি না বের হয়ে যাও আমার গাড়ি থেকে। তোমার মতো একটা মেয়েকে সাহায্য করাই আমার ভুল হয়েছে। কথাটা বলে রাফি ঋতুকে গাড়ি থেকে নামিয়ে দিল। ঋতু কিছুক্ষণ সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে রইল, রাগে আর তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে তো কোনোভাবেই রাফির সঙ্গে যেতে চায়নি, বরং রাফি টিনার হাত থেকে বাঁচার জন্য তাকে জোর করে সঙ্গে করে নিয়ে এসেছে। আর এখন শুধু ঋতু সত্যিটা বলেছে বলে তার এত রাগ। রাফি আবার গাড়িতে উঠে চলে যেতে উদ্যত হলে ঋতু রাগে চিৎকার করে বলে উঠল, আশ্চর্য, এমন মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আমি বাসায় কিভাবে যাব? রাফি বিরক্ত মুখে আবার গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে এলো। তোমার মাথা ঠিক আছে তো? তুমি সুস্থ আছো, তাই না? তাহলে ঠিকভাবে বাড়িতেও পৌঁছে যেতে পারবে। কথাটা বলে রাফি আবার গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন স্টার্ট দিতে ঋতুর রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে রাস্তার উপর দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলে উঠল, অসভ্য, তোকে ভালো মনে করাটাই আমার ভুল। তোকে যখনই আমি ভালো মনে করি তুই তখনই এমন এক কিছু করিস যে আমার সব ধারণা ভেঙে যায়। তুই কোনোদিনও ভালো হবি না, জঙ্গল কোথাকার। পড়ন্ত বিকেল, রোদের তেজ অনেকটাই কমে এসেছে। নরম সোনালি আলোয় ভরে উঠেছে চারপাশ। বসার ঘরে পাশাপাশি বসে লুডো খেলায় মেতে উঠেছে তামজিৎ আর সূচনা। অন্যদিকে রান্নাঘরে শায়লা খাতুন ও রিমা দুজনে মিলে বিকেলের নাস্তা তৈরিতে ব্যস্ত। কিন্তু সেই সবে কিছু যেন ঋতুর মনে ধরছে না। তার বুকের ভেতরটা কেমন অস্থিরতায় ছটফট করছে। রাফির সাথে দেখা হওয়ার পর ঘটে যাওয়া ঘটনা এবং তার কথাগুলো সূচনাকে বলার জন্য ভেতরে কেমন চরম তাগিদ অনুভব করছে সে। অথচ কাউকে কিছু বলতে গেলেই মনে হচ্ছে যদি অন্য কেউ শুনে ফেলে এবং উল্টো যদি তাকেই বকাঝকা করে। এই দ্বিধা আর অস্থিরতার মাঝেই হঠাৎ বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সুপ্তি। মেয়েটাকে বেশ অস্থির দেখাচ্ছে। ভেতরে ঢুকতেই সে কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে গটগট করে এক গ্লাস পানি খেয়ে নিল। ঋতুর চোখে এড়ালো না বিষয়টা। সুপ্তির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল সে। কিছু একটা বলবে তার আগেই সুপ্তি দ্রুত নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। ঋতু কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবলো,
পরে ওর সঙ্গে কথা বলে নেবে। কিছুক্ষণ পর সূচনা আর তামজিদের লুডো খেলা শেষ হলো। খেলার খেলায় সূচনা ইচ্ছে করেই হেরে গেছে, আর নিজের চাচিমাকে হারিয়ে জয়ী হতে পেরে তামজিদের আনন্দ যেন আর ধরেই না। তার মুখের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়। খেলা শেষ হতেই তামজিদ দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। সবাইকে গিয়ে আনন্দের সঙ্গে জানাতে হবে যে চাচিমাকে সে হারিয়ে দিয়েছে। এই সুযোগটাই যেন এতক্ষণ ধরে খুঁজছিল ঋতু। তামজিৎ চলে যেতেই সে ধীরে ধীরে সূচনার পাশে গিয়ে বসলো। চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে নিচু গলায় বলল, জানিস আজকে কি হয়েছে? ঋতুর কণ্ঠে অস্বাভাবিকতা টের পেয়ে সূচনা কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে রইল। কি হয়েছে? ঋতু একটু ইতস্তত করে চারপাশে তাকালো, অতঃপর আরো নিচু গলায় বলল, ওই জঙ্গল। কথাটা শেষ করার আগেই হঠাৎ প্রণয় ঘরে থেকে বেশ জোরালো আওয়াজ ভেসে এলো, সূচনা, রুমে আসো। প্রণয়ের কণ্ঠ শুনে সূচনা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো, অতঃপর বিরক্ত গলায় বলল, একটা মানুষ এত কম ঘুমায় কিভাবে? মাত্র তো 40 মিনিট আগে ঘুমালো, আর মাত্র এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তার? কথাটা বলেই ঋতুর দিকে তাকালো সে। তুই বল কি হয়েছে? ঋতু আর এবারও মুখ খুলতে পারল না। তার আগে প্রণয় উপরের করিডোরে এসে দাঁড়িয়েছে। সেখান থেকে আবারও সূচনাকে উদ্দেশ্য করে বলল, আমি কি বললাম শুনতে পেলে না তুমি? সূচনা, ঘরে আসো। প্রণয়ের কণ্ঠে এবার স্পষ্ট তাড়া। সূচনা কি করবে বুঝতে পারল না। এবার প্রণয়ের দিকে, আবার ঋতুর দিকে তাকালো। ঋতু তখন মৃদু হেসে বলল, তুই বরং ঘরে যা। ভাইয়া মনে হয় কিছু দরকার আছে। তোকে আমি পরে সব কথাগুলো খুলে বলবো। প্রণয়ের তাড়ার কারণে তার আর উপায় না দেখে সূচনা মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। কথাটা বলে সূচনা ধীরে ধীরে প্রণয়ের ঘরের দিকে এগিয়ে গেল। এখানে আজকের পর্বটা শেষ হচ্ছে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর লেখিকা না, মানে ছোট ছোট করে পর্ব দিচ্ছে, তার কারণে আমি তোমাদের দিতে পারতেছি না। আর প্রতিদিন দিচ্ছে না গল্পটা, গল্পটা একদিন পর পর দিচ্ছে। তোমরা একটু মানিয়ে নিও। আর আমার পেজটাকে সবাই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।